বিজেপি একটা রাজনৈতিক দল, কেন্দ্রে শাসন করে। পশ্চিমবঙ্গ হচ্ছে সংখ্যার বিচারে, লোকসভা আসন সংখ্যার বিচারে, অর্থাৎ রাজনৈতিক গুরুত্বের বিচারে দেশের তৃতীয় বৃহত্তম রাজ্য, উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্রের পরে। পশ্চিমবঙ্গ কেন বিজেপি দখল করতে চাইবে না? কোনো কারণ নেই। শুভাশিস যেটা বললেন একদম ঠিক কথা। প্রচুর চেষ্টা করেছে, এখনো করছে, এবারও করবে, করাটাই স্বাভাবিক। আমি তার মধ্যে অন্যায় কিছু দেখি না। একটা রাজনৈতিক দল সে চাইবেই তার প্রভাব বিস্তার। হ্যাঁ, আমি মমতা ব্যানার্জি এবং নরেন্দ্র মোদীর মধ্যে গোপন কোন আলোচনা হয়েছে কিনা সে তথ্য তো আমার কাছে নেই। যখন তথ্য না জানা থাকে, নির্দিষ্ট করে গোপন খবর আমার হাতে নেই, তখন আমার রাজনীতি আলোচনার ভিত্তিটা হচ্ছে যুক্তি। কোন যুক্তি দিয়ে আমি দেখতে পাই না কেন পশ্চিমবঙ্গে বিজেপি চাইবে যে তৃণমূল কংগ্রেস জিতুক, বিজেপি হারুক। বিশেষ করে এখন এখন কেন বলছি, এখন যখন পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস যদি না থাকে সরকারে, তাহলে বিজেপি সরকারে থাকবে, এই সম্ভাবনাটা প্রবল। বিজেপিও এটা জানে, পশ্চিমবঙ্গের বাকি মানুষও সেটা জানেন। তাহলে বিজেপি কেন নিজেরা হাঁটতে চাইবে? হ্যাঁ, আজ থেকে 20 বছর আগে যখন পশ্চিমে বামপন্থী শাসন চলছিল, তখন অবশ্যই বিজেপির কথা বলবো না, কিন্তু সংঘ, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, হিন্দুত্ববাদী রাজনীতির যে মাথাটা, তারা চাইতো যে কোনো মূল্যে পশ্চিমবঙ্গে বামপন্থী শাসনের অবসান। সেটা আদর্শগতভাবে তারা সবসময় চায়। আজকে যদি বিজেপিকে সরিয়ে দেওয়া হয়, মুছে দেওয়া হয় পশ্চিমবঙ্গ থেকে, মোহন ভাগবতকে জিজ্ঞাসা করা হয় তারা পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির শাসন চান না সিপিএম এর শাসন চান, এক বাক্যে সংঘপন্থীরা সবাই বলবেন মমতা ব্যানার্জির শাসন। কারণ বামপন্থীরা হচ্ছে সংঘ পরিবারের আদর্শগতভাবে প্রতিপক্ষ, যদি বা শত্রু নাও হয়, আসলে শত্রুই বলা চলে। সুতরাং এই সেটিং এর তত্ত্ব এগুলোই হাসি হাসি করে আলোচনা করা যেতে পারে, কিন্তু সেটিং করে তৃণমূল কংগ্রেসকে পশ্চিমবঙ্গে বিজেপি জায়গা ছেড়ে দিচ্ছে, এ বিশ্বাস করার কোনো যুক্তিগ্রাহ্য কারণ নেই। ঠিক আছে, এরপরে ওই যে ওই অনেক রকমের বিশ্বাসের সঙ্গে তো তর্ক চলে না। আমি যেটা বলছি যুক্তির কথা বলছি। আমি কোনো যুক্তিগ্রাহ্য কারণ খুঁজে পাচ্ছি। আবার কেউ এটা বিশ্বাস করতে পারেন, অনেকে বিশ্বাস করেন যে হাতে ওই অমুক পাথরটা পড়লে পরীক্ষায় ভালো নম্বর পাওয়া যায়। এতে কোনো প্রমাণ নেই। যিনি বিশ্বাস করেন করেন, যিনি করেন না করেন না। শুধু এটা নিয়ে এর বেশি আর কোনো আলোচনা আমি যেতে চাইছি না। তারপরে দুটো পয়েন্ট আছে কালকে ঘটনা সম্পর্কে। মমতা ব্যানার্জির বিরুদ্ধে কি সাংবিধানিক কোনো অন্যায় কাজ করেছেন মমতা ব্যানার্জি? আমি জানি না, এ নিয়ে এখন কোনো আলোচনাও কোথাও শুনি। মমতা ব্যানার্জি যে হাতে যে তথ্যগুলো, ফাইলগুলো রাখা গেছে, উনি করে ইডির কাস্টডি থেকে ছিনিয়ে নিয়েছেন, নাকি প্রতীক জৈনের বাড়িতে বা আইপ্যাকের অফিসে অন্য কোথাও ছিল, সেগুলো সেখান থেকে সেগুলো নিয়ে গিয়েছেন? ইডি যদি রেড করে, ইডির যদি আইনগত ক্ষমতা থাকে যে সেখানে রেড হচ্ছে, সেখানে অন্য কাউকে তারা ঢুকতে দেবে না, তাহলে মমতা ব্যানার্জি বা অন্য কেউ সেখানে ঢুকলেন কি করে? আমার কাছে এটা আইনের দিক থেকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমার নিশ্চিত, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, যখন আদালতে প্রশ্নগুলো উঠবে তখন এই পয়েন্টে যথেষ্ট তর্ক বিতর্ক হবে। উনি কি কোনো ইডি অফিসারের হাত থেকে ফাইলটা ছিনিয়ে নিয়েছেন, নাকি ফাইলটা কোন টেবিলের উপর পড়েছিল, উনি জানতেন ফাইলটা সেখানে, উনি সেখান থেকে ফাইলটা নিয়ে চলে গিয়েছেন? আমি একটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলি। আমার পরিচিত এক সাংবাদিক, রোহিত, মাফ করবেন, শুভাশিসেরও পরিচিত, সে এখন নেই, আমি তার নাম করছি না। একবার কোনো একটা সময় কোনো এক সংবাদ মাধ্যমের প্রধানের বাড়িতে এবং অফিস কার্যক্ষেত্রে সিবিআই রেড হয়েছিল। সিবিআই সেই সাংবাদিকের বাড়িতে গিয়েছিল। সাংবাদিকের বাড়িতে কাগজপত্র অনেক কিছু তারা করেছিল, খুঁজেছিল, দেখেছিল কি কি আছে না আছে। সেখানে একটি ব্যাগ কিন্তু সেই সাংবাদিকের স্ত্রী, তিনি সিবিআই কে হাত দিতে দেননি। তিনি বলছে ওটাতে আমার ব্যক্তিগত কাগজপত্র আছে, আমার ব্যক্তিগত ছবি আছে, ওটা কিন্তু আপনারা হাত দেবেন না। আমি এটা নিয়ে এখন এখান থেকে বাইরে চলে যাচ্ছি। সিবিআই কিন্তু তাকে ওই ব্যাগটা নিয়ে বাইরে চলে যেতে দিয়েছিল। যদি মমতা ব্যানার্জির ক্ষেত্রে এরকম কোনো কিছু হয়ে থাকে, তিনি এমন কোনো কিছু যে তার ব্যক্তিগত জিনিস বা তার দলগত জিনিস, যার সঙ্গে তিনি বিশ্বাস করেন বা মনে করেন
কয়লা পাচারের কোনো সম্পর্ক নেই, সেটা তিনি ওই জায়গা থেকে নিয়ে যান, সিবিআই কাস্টডি থেকে নয় কিন্তু। তাহলে তিনি আইন ভেঙেছেন কিনা জটিল প্রশ্ন, আদালত তার বিচার করবে। আমি প্রশ্নটা শুধু তুলে রাখলাম, আমি তো বিশেষজ্ঞ নই, আমি আইনের কথা বলতে পারবো। আরেকটা প্রশ্ন নিয়ে অনেক আলোচনা করছেন। মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী হিসেবে যখন তিনি গিয়েছিলেন, তখন সেখানে পুলিশ অফিসাররা কেন গিয়েছেন, ডিজি, পুলিশ কমিশনার ইত্যাদি, তারা কেন গিয়েছেন? তারা গিয়েছিলেন যেটা শুরুতেই যেটা শুভাশিস বলেছেন, তার সঙ্গে তার সম্পর্ক আছে অবশ্যই। আইডিয়াল সিচুয়েশনে যাওয়ার কথা নয়, কিন্তু আইডিয়াল সিচুয়েশনেও মুখ্যমন্ত্রীর সঙ্গে তার নিরাপত্তা বাহিনীর লোকেদের যাওয়ার থাকার কথা। এখন মুখ্যমন্ত্রীর সঙ্গে যদি মুখ্যমন্ত্রীর দায়িত্বপ্রাপ্ত বা নিরাপত্তা দায়িত্বপ্রাপ্ত অফিসাররা মনে করেন ৩০ জন অফিসারের থাকা দরকার, যদি কলকাতার পুলিশ কমিশনার মনে করেন বা বিধাননগরের পুলিশ কমিশনার মনে করেন তার নিজের থাকা দরকার, তাহলে তিনি থাকতে পারেন। তাহলে কিন্তু আমার সেটা অপছন্দ হতে পারে, আমার মনে হতে পারে কাজটা ঠিক হচ্ছে না, কিন্তু সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকারী কিন্তু পুলিশ অফিসার নিজে। এটাও যদি আদালতে প্রশ্ন ওঠে, পুলিশ কমিশনার কেন গিয়েছিলেন, পুলিশ কমিশনার বা পুলিশের ডিজি যেই হোক না কেন, তার দিকে একটা স্পষ্ট উত্তর হতে পারে, আমার মনে হয়েছিল নিরাপত্তার প্রয়োজনে যাওয়া দরকার। একটা পয়েন্ট উঠছে, ইডি অফিসারদের কাজে বাধা দিয়েছিলেন, কর্তব্যরত সরকারি অফিসারকে কাজে বাধা দেওয়া, তাই তো এই অভিযোগটা উঠছে মমতা ব্যানার্জির সঙ্গে যারা গেছিলেন। একদমই এটা খুব বড় অপরাধ, কর্তব্যরত অফিসারকে কাজে বাধা দেওয়া। মুখ্যমন্ত্রী নিরাপত্তার জন্য ওখানে যারা গেছিলেন, তারাও কিন্তু কর্তব্যরত সরকারি অফিসার। তাদের কাজে যদি কেউ বাধা দেন, সেটাও কিন্তু কর্তব্যে বাধা হতো। লক্ষণীয়, ইডি কিন্তু তাদের কাজে বাধা দেয়নি। সুতরাং রাজনৈতিকভাবে কতগুলো পয়েন্ট তুলে অনেক কথা বলা যেতে পারে, কিন্তু আমরা যদি যুক্তিপূর্ণভাবে গভীরে গিয়ে বিশ্লেষণ করি, সবকটারই কাউন্টার পয়েন্ট আছে। আবার আমি দর্শকদের সুবিধার জন্য ৩টি পয়েন্টের কথা বলে রাখি। ফাইল বা যে কাগজপত্র নথিপত্রের কথা বলা হয়েছে, মমতা ব্যানার্জি কি ইডির কাস্টডি থেকে ছিনিয়ে নিয়ে গিয়েছেন, নাকি ওটা তখনও ইডির কাস্টডিতে যায়নি, অন্য কোথাও ছিল ওই একই প্রেমিসেসের মধ্যে? গুরুত্বপূর্ণ আইনের প্রশ্ন। ইডি অফিসাররা যেমন সরকারি কর্তব্যরত সরকারি অফিসার, তাদের কাজে বাধা দেওয়া ঠিক নয়, তেমনি মুখ্যমন্ত্রীর সঙ্গে তার নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত যারা রয়েছেন, তারাও কর্তব্যরত সরকারি অফিসার। সে পয়েন্টটা উপেক্ষণীয় নয়। এখন নিশ্চয়ই কথা উঠবে, তিনি মুখ্যমন্ত্রী হিসেবে যাননি, তৃণমূল কংগ্রেস নেত্রী হিসেবে গিয়েছেন, ঠিকই। যেটা আমি শুরুতেই বললাম, তিনি একটা মানে তৃণমূল কংগ্রেসের নামে রেজিস্টার করা একটা গাড়ি করে গিয়েছিলেন। কিন্তু মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী এই ধরনের সাংবিধানিক পদাধিকারীদের ক্ষেত্রে নিয়ম হচ্ছে, তিনি ব্যক্তি হিসেবেও যখন কখন যান, তখনও তিনি পদাধিকারীই থাকছেন। তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, ২৪ ঘন্টার মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী কিন্তু আমাদের সাংবাদিক যেমন চাকরি করতাম না, যে বা অন্য চাকরি যেমন করে বা অফিসাররা যেমন চাকরি করেন, চাকরি ডিউটি শেষ হয়ে গেলে তাদের ছুটি হয়ে যায়। মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী কিন্তু ডিউটি বলে কিছু নেই। তারা কিন্তু দেশের মধ্যে যখন আছেন, মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে নিজের রাজ্যের মধ্যে যখন আছেন, ২৪ ঘন্টা ৩৬৫ দিন তিনি পদাধীন, তিনি অন ডিউটি। তার নিরাপত্তা দেওয়া, তার সঙ্গে থাকা, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী এই ধরনের পদাধিকারীর ক্ষেত্রে কিছু অফিসারের, কিছু পুলিশের কর্তব্য। সুতরাং এইসব পয়েন্টে খুঁটিনাটি আলোচনায় অনেক দূর যাওয়া যেতে পারে, কিন্তু সেগুলো হচ্ছে ওই চুলচেরা বিশ্লেষণ আর কি। আসল মোদ্দা কথাটা যেটা যেটা সুভাষিস আগে বলেছেন, গৌতম দাও বলে গিয়েছেন, যে রাজনৈতিকভাবে ব্যাপারটা দাঁড়ালো কি, দাঁড়ালো যেটা সেটা হচ্ছে, আবারও ঘুরে ফিরে একই কথা বলবো, আপাতত অন্তত অ্যাডভান্টেজ মমতা। আমি দেখছিলাম, এটা বলে শেষ করি, একজন দর্শকও সেটা লিখেছেন, একটা স্লোগান আসলে, ওই উন্নয়নের পাঁচালী বলে একটা বিচিত্র জিনিস বেশ কিছুদিন ধরে কলকাতা শহরে ঘুরছে, আমার অন্তত চোখে পড়েছে, আমার এখানে থাকি তার আশেপাশে। নীল সাদা পোস্টার লাগানো কিছু অটো, কিছু রিক্সায়, সেখানে একটা বিচিত্র গান, সে বিচিত্রতার ভাষা, বিচিত্রতার সুর বাজছে। এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের যে উন্নয়ন করেছে তার নাকি পাঁচালী। সে পাঁচালী বেশিক্ষণ মানে শোনার জন্য শুনতে হবে না বলে আমি অবশ্য দূরে চলে যাই আর কি। কিন্তু সেই উন্নয়নের পাঁচালী যেখানে বাজতো, আজকে সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম,
সেখানে চারদিকেই আমি শুনছি ওই সমস্ত ওই পাঁচালীগুলো এখন বন্ধ হয়ে গেছে। যতই করো হামলা আবার জিতবে বাংলা। তারপরে আরো একটা কি হচ্ছে সেটা আমি ঠিক ভালো করে শুনে বুঝতে পারিনি। কিন্তু স্লোগানটা যতই করো হামলা আবার জিতবে বাংলা। যতই করে ছেয়ে গেছে। আমি কলকাতায় একটা অংশ দেখেছি। আমার ধারণা অন্যান্য শহরে অন্যান্য জায়গায় থেকেও নিশ্চয়ই হচ্ছে। এই আত্মবিশ্বাস নিয়ে কিন্তু তৃণমূল প্রচারে নেমে পড়েছে। যতই করো হামলা আবার জিতবে বাংলা, আবার জিতবে বাংলা মানে হচ্ছে আমরা জিতবো, তৃণমূল কংগ্রেস জিতবে। আরে বাবা বাংলার দল তো সব আছে। ভোটে যদি বাংলা যায় তো কে সব জিতবে সব বাংলাই বলে। কিন্তু এই হুম, আত্মবিশ্বাস সব তারা ক্ষেত্রে প্রচারে নেমে ওটা তাদের হুম, পক্ষে হুম। না।